আচ্ছা, তোমরা জানো সেল ব্যাপারে, হ্যাঁ, এগুলো নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। জীবের গঠনগত এবং কার্যগত একক, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটকে বলা হয় সেল। যেমন একটা পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা সব থেকে ছোট পরমাণু পাই, তেমন একটা জীব বস্তুকে ভাঙতে ভাঙতে সব থেকে ছোট আমরা যেটা পাই সেল। সেরকমই কিছু সেল নিয়ে তৈরি হয় টিস্যু, কিছু টিস্যু নিয়ে তৈরি হয় অর্গ্যান, কিছু অর্গ্যান নিয়ে তৈরি হয় অর্গ্যান সিস্টেম, and the complete organ system consists the human body বা consists the living body। ঠিক আছে? তো সেখানে আমরা একটা সেলকে এবার যখন খুলবো, আমরা যখন ফিজিক্সে একটা প্রোটন, একটা অ্যাটমকে যখন খুলছিলাম, পরমাণুকে, আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে কি ঘুরছে আমরা দেখেছিলাম। সেরকম ভাবেই একটা সেলকে যখন আমরা খুলবো, তখন আমরা অনেক রকম সেল অর্গানেলস দেখবো, নিউক্লিয়াস দেখবো, প্লাস্টিড দেখবো। এরকম ধরনের এক একটা কি কাজ, সেগুলো আমাদের বেসিক কিছু নলেজ রাখতে হবে। তার আগে বলে দিই, পরীক্ষায় প্রশ্ন আসে কোন বিজ্ঞানী সেল আবিষ্কার করেছেন, অ্যান্সার হয়ে যায় রবার্ট হুক। রবার্ট হুকের লেখা বইয়ের নাম কি পরীক্ষায়, এটাও প্রশ্ন আসে, অ্যান্সার মাইক্রোগ্রাফিয়া। আমাদের রেলেই এই প্রশ্নটা এসেছে, রবার্ট হুকের লেখা বইয়ের নাম কি? মনে রেখো, মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস, আবার এখানে একটা টুইস্ট আছে, যে যদি বলা হয় প্রথম সজীব কোষ কে আবিষ্কার করেছেন, তখন কিন্তু আবার অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়, তখন অ্যান্সার হয়ে যায় লিউয়েন হক। ঠিক আছে? অ্যান্টনি ভ্যান লিউয়েন হক। রবার্ট হুক 1665 সালে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, বাট সেই কোষটা কিন্তু মৃত কোষ। এবং তারপরে 1674 সালে, তার ঠিক 9 বছর পরে, তোমার অ্যান্টনি ভ্যান লিউয়েন হক কিন্তু প্রথম সজীব কোষ আবিষ্কার করেছেন। কাজেই পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছেন লিউয়েন হক, যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে প্রথম কোষকে আবিষ্কার করেছেন, তখন অ্যান্সার হয়ে যাবে রবার্ট হুক। ঠিক আছে? এইবারে এটা ছাড়াও আর একটা প্রশ্ন এখান থেকে নাম, বিজ্ঞানীর নাম আসে, সেটা হলো কোষতত্ত্বের প্রবক্তা কে? কোষতত্ত্বের প্রবক্তা, সেল থিওরি। যেমন ডাল্টন পরমাণুবাদ, আমরা দেখেছি ডাল্টন পরমাণু সম্পর্কে কিছু পস্টুলেটস দিয়েছিলেন। সেরকমই কোষ সম্পর্কে কিছু কোষের ধারণা যে বিজ্ঞানী দিয়েছেন, তার নাম হলো স্লেইডেন ও সোয়ান। স্লেইডেন ও সোয়ান এই দুই বিজ্ঞানীর সেল থিওরি প্রবক্তা। পরীক্ষায় প্রশ্ন আসে কোষতত্ত্বের প্রবক্তা কে, তখন কিন্তু এই নাম দুটো হবে। এবার আমরা এক একটা সেল অর্গানেলস, অর্থাৎ ভিতরে ভিতরে যে কোষ অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছি, সেই কোষ অঙ্গাণুগুলো ডিটেলে দেখে নেব। দেখো, সবার আগে দেখো প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু একমাত্র প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। তোমাদেরকে আমি একটা ট্রিক দিয়েছিলাম, মনে আছে? যে উম আচ্ছা, প্ল্যান্ট সেলে কি থাকে আর অ্যানিমাল সেলে কি কি থাকে? কিছু কিছু জিনিস অ্যানিমাল সেলে থাকে না, কিছু কিছু জিনিস প্ল্যান্ট সেলে থাকে। কি কি থাকে মনে আছে কি? কে বলতে পারবে? একটা বলো। কোষ প্রাচীর, ভেরি গুড। প্ল্যান্ট সেলে কিন্তু কোষ প্রাচীর থাকে, সেল ওয়াল। অর্থাৎ আমাদের একটা সেলকে যে প্রোটেক্ট করে রাখে তার আগে, তার জন্য, প্রোটেক্ট করার জন্য কোষ পর্দা থাকে, সেল মেমব্রেন থাকে। কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে অনলি সেল মেমব্রেন ইজ প্রেজেন্ট, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল মেমব্রেন তো থাকেই, তার সাথে আবার সেল ওয়ালও থাকে। ঠিক আছে? যে সেল ওয়াল কিন্তু প্রচন্ড পরিমাণে মজবুত, রিজিড এবং দৃঢ় হয়। যেহেতু প্ল্যান্ট সেল তোমার মানে গমন করতে পারে না, তার কোনো মুভমেন্ট নেই, মুভমেন্ট আছে বাট সে অ্যাকচুয়ালি মানে অন্য জায়গায় ও লোকেশন চেঞ্জ করতে পারে না। তো ডেফিনেটলি তাকে ঝড় জলে একটা জায়গায় দাঁড়াতে হয়, তার জন্য কিন্তু তার একটা পার্টিকুলার নির্দিষ্ট রিজিডিটি তার দরকার হবে, সেই কারণে সেল ওয়াল সেটা দেয়। সেল ওয়াল তৈরি হয় সেলুলোজ দ্বারা, কাইটিন দ্বারা নির্মিত হয়, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এটা ছাড়াও যেমন প্লাস্টিক। প্লাস্টিক যেমন আমরা দেখবো প্লাস্টিক ক রকমের হয়। প্লাস্টিকও কিন্তু প্ল্যান্ট সেলে থাকে, কিন্তু এটা অ্যানিমাল সেলে থাকে না। তারপর যেমন গোলগি বডি। গোলগি বডিও কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলেও থাকে। অ্যানিমাল সেলে খুব ছোট ছোট সাইজে থাকে, প্ল্যান্ট সেলে খুব বড় সাইজে থাকে।
ঠিক আছে? গোলগি বডি কিন্তু কিছুই না, কি বলতো, খাবারটাকে সঞ্চয় করে রাখার জন্য। এবং সেই কারণে তোমরা দেখেছো যে একটা গাছকে কি আমাদের প্রতিদিন খাবার দিতে হয় না, তা সত্ত্বেও একটা গাছ কিন্তু বহুদিন বেঁচে যায়। কিন্তু একটা অ্যানিমাল কিন্তু বহুদিন না খেয়ে বাঁচতে পারবে না, কারণ আমাদের ওই গোলগি বডি ভীষণ ছোট। তাহলে দেখো প্লাস্টিডে দেখো ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট সেলে দেখা যায়। তারপরে আর একটা জিনিস প্রশ্ন আসে, কিছু কিছু অনেকগুলো সেল অর্গানেলস আছে, কিছু কিছু কোষ অঙ্গাণু আছে একক পর্দা বেষ্টিত, কিছু কিছু কোষ অঙ্গাণু আছে দ্বিপর্দা বেষ্টিত, অর্থাৎ দুটো পর্দা আছে। আবার কিছু কিছু কোষ অঙ্গাণু আছে তার কোনো রকম পর্দা নেই। পরীক্ষায় কোনটা দ্বিপর্দা, কোনটা পর্দাবিহীন, কোনটা একক পর্দা, পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তার জন্য আমি একটা ট্রিক্স দিয়েছিলাম, মনে আছে আশা করি। সবার আগে মনে রাখবে সি আর, ঠিক আছে? সি ফর তোমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এভাবেও সি আরটা মনে রাখতে পারো। সি ফর সেন্ট্রোজোম, সি ফর সেন্ট্রোজোম। আর আর ফর রাইবোজোম। এই দুই কিন্তু পর্দাবিহীন। তাহলে মনে রাখবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোন রকম পর্দা নেই, সেন্ট্রোজোম আর রাইবোজোমের কোনো পর্দা নেই। তারপরে মনে রাখবে মাই নেম ইজ প্রিয়াঙ্কা, মাই নেম ইজ প্রিয়াঙ্কা, আমি আর পুরোটা লিখছি না, মাই নেম ইজ প্রিয়াঙ্কা, সরি প্রিয়াঙ্কা, মাই নেম ইজ চার্লিও মনে রাখতে পারো, যাই হোক, মাই নেম ইজ প্রিয়াঙ্কা, ঠিক আছে। মাই ফর মাইটোকন্ড্রিয়া, এন ফর নিউক্লিয়াস, আর প্রিয়া, পি ফর প্লাস্টিড। এই তিনটে মনে রাখবে ডাবল মেমব্রেন। আর এই দুটো আর এই তিনটে বাদ দিয়ে যত কোষ অঙ্গাণু তোমার সামনে নিয়ে আসা হবে সেগুলো সব একক পর্দা বেষ্টিত। বোঝা গেল? বোঝা গেল কি? জিজ্ঞেস করলে পারবে এবার? ঠিক আছে, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো মাইটোকন্ড্রিয়া পর্দাবিহীন না একক পর্দা বেষ্টিত না দ্বিপর্দা বেষ্টিত? বলো। আমি কি এতক্ষণ ধরে কি বললাম? আমার কথা কি বোঝা গেল না? আমি কি বাংলায় কথা বলি না? আমি এতক্ষণ ধরে কি বললাম? মাই নেম ইজ প্রিয়াঙ্কার যে এক্সাম্পলটা দিলাম, মাই ফর মাইটোকন্ড্রিয়া, এন ফর নিউক্লিয়াস, আর প্রিয়াঙ্কার পি ফর প্লাস্টিড, এই তিনটে হলো দ্বিপর্দা বেষ্টিত। সি আর, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সি আর মনে রাখবে, সি ফর সেন্ট্রোজোম, আর ফর রাইবোজোম। এই দুইয়ের পর্দা নেই। তাহলে এই দুইয়ের পর্দা নেই, আর মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস আর প্লাস্টিড, এই তিনের যে দ্বিপর্দা আছে, এইটা ছাড়া বাকি সব একক পর্দা বেষ্টিত। আমি এক্ষুনি বললাম। তাহলে আমি তোমাদের জিজ্ঞেস করলাম মাইটোকন্ড্রিয়া, যেটা আমি নিজে এক্ষুনি মেনশন করলাম, মাইটোকন্ড্রিয়া তোমার কোন পর্দা বেষ্টিত, এটা এখন একক পর্দা কেন বলছো? ক্লাস যেটা সামনে চলছে, তাহলে সেখানে তোমরা প্রেজেন্ট নেই, মনটা অন্য জায়গায়। এবার প্লাস্টিক তিন রকমের দেখে নাও। একটা ক্লোরোপ্লাস্ট, ক্লোরো কথাটার মানেই হলো মনে রাখবে সবুজ,
যেমন ক্লোরোফিল কি অ্যাকচুয়ালি সবুজ গ্রিন কালারের পিগমেন্ট, তো ক্লোরো মানেই হলো সবুজ। ক্লোরোপ্লাস্ট, গাছের যে সমস্ত অঙ্গে সবুজ রং আছে সেখানেই ক্লোরোপ্লাস্টিড আছে। ক্রোমোপ্লাস্ট, ক্রোমো কথাটার মানে হলো কিন্তু কালার। তোমাদেরকে আমি যখন পড়িয়েছি তখন আমি একটা জিনিস পড়িয়েছি, সেটা হলো ক্রোমাটোগ্রাফি। যখন তোমাদের আমি কেমিস্ট্রিতে স্ট্রাকচার, তোমার স্টেটস অফ ম্যাটার পড়িয়েছিলাম, সেখানে ক্রোমাটোগ্রাফি তখন বলেছিলাম ক্রোম কথাটা আছে মানে মনে রাখবে কালার, কালারের মাধ্যমে। তো ক্রোমোপ্লাস্ট অর্থাৎ মনে করো গাছের গাজর হলো, গাছে বিট হলো, গাছে ফুল হলো, তার মানে যে জায়গাগুলো কালার, সবুজ বাদ দিয়ে অন্য রং, সেই জায়গাগুলোতে ক্রোমোপ্লাস্ট আছে। আর লিউকোপ্লাস্ট দ্যাট ইজ বর্ণহীন, যে গাছের যে পোর্শনে কোনো রকম রং নেই। কেন বারবার গাছ বলছি? কারণ প্লাস্টিড ইজ অনলি প্রেজেন্ট ইন প্ল্যান্ট, প্লাস্টিড ইজ নট ফাউন্ড ইন অ্যানিমাল বডি। ঠিক আছে? তো লিউকোপ্লাস্ট তার মানে গাছের যে পোর্শনে কোনো রকম বর্ণ থাকে না, বর্ণহীন প্লাস্টিড, সেই জায়গাটাকে লিউকোপ্লাস্ট বলা হয়। তাহলে কোন জায়গায় বর্ণ থাকে না এরকমটা মনে হচ্ছে? গাছের মূলে, গাছের রুটসে। ভেরি গুড। তারপর ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কিচেন অফ দ্য সেল। প্রসেস অফ ফটোসিনথেসিস এখানে হয়, সালোক সংশ্লেষ এখানে হয়। গ্রিন কালারের পিগমেন্ট আছে ক্লোরোফিল, এক্ষুনি বললাম। ক্রোমোপ্লাস্ট নানা রকমের কালার দেয়। দেখো, তার মধ্যেও পিগমেন্ট মানে রঞ্জক, পিগমেন্টের উপস্থিতির জন্য তো এই রংগুলো হয়, তাই না? আমি তোমাদের প্রচন্ড ভালো করে আমি জানি না, তোমরা অনেকে অনেক পরে জয়েন করেছো, তারা কতটা ডিটেলে এক একটা। আচ্ছা, তো তোমাদের সেখানে আমি ভীষণ ডিটেলে ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, এগুলো সবকিছু পড়িয়েছি। তো প্রত্যেকটা কিছুর কালারের জন্য একটা একটা পিগমেন্ট রেসপন্সিবল হয়। সেরকমই টমেটোর জন্য দেখো লাইকোপিন, পরীক্ষায় কিন্তু প্রচুর বার এসেছে। লাইকোপিন, ক্যারোটের জন্য ক্যারোটিন, রেড চিলি ক্যাপসান্থিন, তারপর ক্যাডিকাক্সানাথিন পাপাইয়া, পেঁপেতে থাকে। ঠিক আছে? এই সমস্ত নামগুলো কিন্তু একটু মনে রাখবে। আর একটা জিনিস মনে রেখো, শশা, শশাতে তেতো তেতো ভাব থাকে, সেটার জন্য দায়ী হলো কিউকারবিটাসিন। তারপর উচ্ছে, বিটার গার্ড, সেটার জন্য দায়ী কে? তোমার নেমরডিকোসাইড, নেমরডিকোসাইড। মনে থাকবে নামগুলো। থ্যাংক ইউ, তুমি খেয়েছো? থ্যাংক ইউ। এতটা? ও ঠিক আছে। ওকে, বোঝা গেছে আশা করি। এবার আমরা লিউকোপ্লাস্ট দেখবো। পিগমেন্টস এখানে অ্যাবসেন্ট, দ্যাটস ওয়াই দে আর কালারলেস। ফাংশন কি? স্টোর ফুড। পটেটো, পটেটোতে যেমন তোমার স্টার্চ থাকে, পালসে যেমন প্রোটিন থাকে। ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে। তারপর লাইসোজোম, লাইসোজোম হলো সুইসাইডাল ব্যাগ বলা হয় অফ দ্য সেল অফ দ্য অ্যাটম। কেননা যেগুলো আনওয়ান্টেড সাবস্টেন্স সেগুলোকে এরা ডিস্ট্রয় করে দেয় লাইসোজোম, এবং ডিস্ট্রয় করার সময় তারা নিজেরাও ডিস্ট্রয়েড হয়ে যায়, নিজেরাও ধ্বংস হয়ে যায়। সেই কারণে তাকে সুইসাইডাল ব্যাগ বলা হয়। ঠিক আছে? হাইড্রোলাইটিক এনজাইম আছে, এটাও একটু মনে রাখবে। হাইড্রোলাইটিক এনজাইম, এটা কভার্ড বাই সিঙ্গেল মেমব্রেন। আলাদা করে সিঙ্গেল মেমব্রেন মনে রাখার দরকার নেই। তুমি দেখো, সিআর বা মাই নেম ইজ প্রিয়াঙ্কা, এই দুটো ট্রিকের মধ্যে কি পড়ছে? পড়ছে না, তার মানে এটা সিঙ্গেল মেমব্রেন হবে। ঠিক আছে? তারপর 24টা এনজাইম আছে এই যে এই লাইসোজোমে।
যে কারণে এটা পুরোটা ডাইজেস্ট করে ফেলে, সেলের যা যা জিনিস আছে, সেলে যা যা নিউট্রিশন থেকে শুরু করে সবকিছু যাচ্ছে সেগুলোকে কমপ্লিটলি ডাইজেস্ট করে দেয়। সেই জন্য একে ডাইজেস্টিভ সেলও বলা হয়, ডাইজেস্টিভ ব্যাগও বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এটাকে বলা হয় হাইওয়ে অফ দ্য সেল। দেখো, হাইওয়ে অফ দ্য সেল, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো আবার দু রকমের, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে গ্র্যানিউলস, ছোট ছোট গ্র্যানিউলস থাকে, দ্যাটস ওয়াই দে আর রাফ। আর একটা থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দেয়, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্টিং সিস্টেম, অর্থাৎ একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে যে ট্রান্সপোর্টিং সিস্টেম, একটা সেল থেকে আরেকটা সেলে মনে করো প্রোটিন বা নিউট্রিশন কিছু একটা ট্রান্সপোর্ট হবে, সেটাও কিন্তু এরই কাজ, সিঙ্গেল মেমব্রেন। এই যে আমি বললাম যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এইটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রোটিন সিনথেসিস করে। অ্যাকচুয়ালি এত ডিটেলে দেয় না, পরীক্ষায় এটাও দেয় যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কি কাজ, টু সিনথেসিস দ্য প্রোটিন, ওকে। আর তবে যদি আরেকটু আমরা ডিটেলে দেখি তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে যে দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে রাফটা যেটা, রাফটা অ্যাকচুয়ালি রাইবোজোম প্রেজেন্ট থাকে, সেই কারণে রাফ হয়ে যায়। আর তার কাজ তখন কিন্তু প্রোটিন সিনথেসিস করা। আর যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেখানে রাইবোজোম প্রেজেন্ট থাকে না, তার কাজ হলো ফ্যাট বা লিপিড কে সিনথেসিস করা। আমরা জানি খাবার মেনলি তিন রকমের, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে রাফটা হলো প্রোটিনকে সিনথেসিস করছে, আর তোমার স্মুথ হলো তোমার ওই ফ্যাটকে সিনথেসিস করছে, ঠিক আছে। তারপর গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস বা গোলগি কমপ্লেক্স। দেখো বলছে ইট ইজ কল্ড পোস্ট অফিস অফ দ্য সেল, সেলের পোস্ট অফিস হিসেবে কাজ করে। পরীক্ষায় এটাও দেয় যে সুইচিং প্যাকেট বা সুইচিং ব্যাগ, পরীক্ষায় এটাও দিয়েছে রেলের পরীক্ষায় যে জোম্যাটো বা সুইগি হিসেবে কে কাজ করে সেলের কাজ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস। পোস্ট অফিস মানে কোন রকম কানেক্টিভিটি, যা তোমাকে যা কিছু এক্সাম্পল দিয়ে দিতে পারে, মনে রাখবে গোলগি বডি সেটা কাজ করে। কারণ এর কাজটাই হলো কোনো কিছুকে ম্যাটেরিয়ালস, সেলের যে ম্যাটেরিয়ালস সেটাকে স্টোর করা, সেটাকে প্যাকেজ করা এবং তারপর সেটাকে সিক্রেট করা, ঠিক আছে। তো মানে প্যাকেটিং, হ্যাঁ প্যাকেটিং এবং স্টোরেজিং এর কাজ করে এবং সেটাকে সিক্রেট করে, সেটাকে সেল টু সেল ট্রান্সপোর্ট করে। তো সেই কারণে এর নাম হলো পোস্ট অফিস অফ দ্য সেল, ঠিক আছে, গোলগি বডি মনে রাখবে। তো সেল তো দু রকমের হয়, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, এটাও তোমরা জানো, এটা বলার কিছু নেই। প্রোক্যারিওটিকে রাইবোজোম 70s, ইউক্যারিওটিকে রাইবোজোম 80s। প্রোক্যারিওটিক হলো আদি, প্রো কথাটার মানেই হলো পুরনো, দ্যাট ইজ নট ডেভেলপড, ঠিক আছে। তো যেগুলো তোমার ইউনিসেলুলার বা আসেলুলার যে সমস্ত জিনিসগুলো, সেগুলো প্রোক্যারিওটিকের মধ্যে পড়ে। আর ইউ, ইউ এই কথাটাই হলো অর্থাৎ ভালো, দ্যাট ইজ ডেভেলপ। তার মানে যেই সেলগুলো ভালো, যার একটা কমপ্লিট মেমব্রেন আছে, যার সেল অর্গানেলস গুলো ভীষণ প্রমিনেন্ট, সেটাই হলো ইউক্যারিওটিক সেল। তাহলে প্ল্যান্ট বডি, অ্যানিমাল বডি বা সমস্ত ডেভেলপড যে অর্গানিজম, তাদের মধ্যে কিন্তু ইউক্যারিওটিক সেল আছে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক এর বেসিক ডিফারেন্সটা দেওয়া আছে। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল, ব্রেন অফ দ্য সেল, ঠিক আছে। নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল। এবং নিউক্লিয়াসের আবার চারটে পার্ট আছে। নিউক্লিয়াসের একটা আলাদা মেমব্রেন আছে, যেটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। তার মধ্যে আছে নিউক্লিওপ্লাজম, অর্থাৎ জেলির মতন একটা সাবস্টেন্স, নিউক্লিওপ্লাজম। তার মধ্যে আছে নিউক্লিয় জালিকা, ঠিক আছে। নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় ক্রোমাটিন, সুতোর মতন, তন্তুর মতন জিনিস ঘুরে ঘুরে বেড়ায়।
আর তার মাঝখানে একটা সেন্টারে একটা গোল রকমের আর একটা জিনিস আছে যেটাকে আমরা নিউক্লিওলাস বলে থাকি। তো নিউক্লিয়াসের টোটাল 4টে পার্ট আছে। এটাও কিন্তু ভীষণ ডেভেলপড একটা জিনিস, ব্রেন অফ দ্য সেল বলা হয়। পরীক্ষায় একটা প্রশ্ন রেলে এসেছে যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছে, নামটার সাথে গন্ডগোল করবে না। whereas রবার্ট হুক discovered the dead cell for the first time in 1664, কিন্তু রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেছে। ঠিক আছে, রবার্ট হুক আর রবার্ট ব্রাউন দুটো অপশনই কিন্তু ছিল যে হু ডিসকভার্ড নিউক্লিয়াসে। তো রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছে, রবার্ট হুক সেল আবিষ্কার করেছে। ঠিক আছে, যেটুকু বলেছি এটুকু কি বোঝা গেছে? আমি কি একটু বেশি তাড়াতাড়ি বলে ফেলছি? ব্যাস, আটা কেন? এই আলাটা দিয়েছে, ভালো লাগছে না তো। এটা উপরে ছড়ানো, তোমার ভালো লাগে? আচ্ছা, আমার আবার এই গন্ধটা নিতে পারি না। না না, যেটা অনেকক্ষণ ধরে ফোটে ওইটাতে যেটা হয় আসল কিচ্ছু দেখা যাচ্ছে না গো, অন্ধকার হয়ে আছে। তুমি একটা কাজ করো, ওটা লাইট অফ করে দাও, বেকার বেকার লাইটটা যাচ্ছে। কাজ করো। যেটুকু বলেছি এটুকু কি ক্লিয়ার এখনো পর্যন্ত? একটু বলো আমাকে, এতজন আছো। ওকে, তারপর বলছে, এই যে দেখে নাও এবার, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রেজেন্ট ইন প্রোক্যারিওটিক অ্যাজ ওয়েল অ্যাজ ইউক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিকেও আছে, ইউক্যারিওটিকেও আছে, সেটা জিজ্ঞেস করছে। দেখো, মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দা বেষ্টিত, গোলগি বডি একক পর্দা বেষ্টিত, লাইসোজোম একক পর্দা বেষ্টিত, রাইবোজোমের কোনো পর্দা নেই, পর্দাবিহীন। তাহলে যেটা পর্দাবিহীন সেটাই মনে রাখবে প্রোক্যারিওটিকেও প্রেজেন্ট আছে। ঠিক আছে, কারণ প্রোক্যারিওটিক আগেই বললাম দ্যাট ইজ, ওটার খুব একটা মানে ডেভেলপড নয়। তাই জন্য তার যে সেল অর্গানেলস গুলোর কোনো রকম কোনো সেল মেমব্রেন বা কিছু থাকে না। তো যেটার পর্দা নেই, যেটা মেমব্রেন নেই, সেটাই আমাদের অ্যান্সার হবে। বাকিগুলো সব কটাই ডেভেলপ, সেই কারণে সেটা হবে না অ্যান্সার। ঠিক আছে, আর শুরুতেই তোমরা এটা দেখে নিয়েছো যে আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল? শুরুতেই যেটা ছিল সাইটোলজি, তাই না? পরীক্ষায় এটাও প্রশ্ন আসে, বিজ্ঞানের কোন শাখায় কোষ নিয়ে আলোচনা হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে সাইটোলজি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। একটা পিডিএফ হলো। আমাদের একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো, ঠান্ডা লাগছে, তুমি যাও না ওই ঘরে।
একই তো দিয়েছি, একটু করে বল। গরম লাগে, খাওয়াবো। আমাকে চাদরটা এনে দাও। হুডি পরে বল। ঠান্ডা লাগছে। যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটা হলো হরমোন, ঠিক আছে? বিশেষ করে অ্যানিমাল হরমোন। একটু তাহলে শুরু করছি। না না, ওরা জানে আমি ব্যাঙ্গালোরে। আমাকে এর আগের দিন বলছে, ম্যাম একটু ঠান্ডা পাঠিয়ে দিন এখানে। এখন দেখা যাচ্ছে? নেক্সট পিডিএফটা একবার কনফার্ম করো। ওকে। তাহলে এটা হলো সেন্ট্রিওলস বা সেন্ট্রোজোম। এর একটা বিরাট ভূমিকা আছে যখন সেল ডিভিশন হয়, ঠিক আছে? এর একটা বিরাট ভূমিকা আছে। এবং দেখো, ফাউন্ড অনলি ইন অ্যানিমাল সেল, এটা কিন্তু অ্যানিমাল সেলেই দেখা যায়। এটা কিন্তু প্ল্যান্ট সেলে দেখা যায় না। কারণ প্ল্যান্ট সেলের যে রিপ্রোডাকশন সিস্টেম সেটা আবার কমপ্লিটলি, সেল ডিভিশন যেটা সেটা অন্য রকমের হয়। আমরা জানি টোটাল 3 রকমের সেল ডিভিশনের প্রসেস আছে: অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, ঠিক আছে? তো যাই হোক, আমরা সেগুলো দেখবো। তো সেল ডিভিশনে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমের একটা বিশাল ভূমিকা আছে। ভ্যাকুওলস, যেটা আমি বললাম অলরেডি, ভ্যাকুওলস কিন্তু এটা এর একটা মেমব্রেন আছে। ভ্যাকুওলস এর ডেফিনেটলি মেমব্রেন আছে। পরীক্ষায় এটাও দেয় যে এর মেমব্রেনটার নাম কি। অ্যান্সার হলো টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট, ঠিক আছে? ইট কন্টেন্স এ ফ্লুইড কল্ড সেল স্যাপ, এটাও মনে রাখবে। সেল স্যাপ দিয়ে তার একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা দিয়ে ওই ভ্যাকুওলস গুলো ভর্তি থাকে, ঠিক আছে? এই যে, যেটা আমি তখনই বললাম, নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াস কে তৈরি করেছে? রবার্ট ব্রাউন। নেম ক্রোমাটিন, ক্রোমাটিন নামটা কে দিয়েছে? নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার জালিকা বা নিউক্লিয় ক্রোমাটিন আমি এক্ষুনি বললাম, সেই যে নামটা দিয়েছে, হু কয়েন দ্যাট টার্ম অর হু নেমড দ্য টার্ম, অ্যান্সার হলো ফ্লেমিং। ঠিক আছে? এটাও পরীক্ষায় দেয়। ব্রেন বলা হয় বা কন্ট্রোলার অফ দ্য সেল বলা হয়। ব্রেন যেমন আমাদের বডিকে কন্ট্রোল করে, সেরকমই নিউক্লিয়াস পুরো সেলকে কন্ট্রোল করে। ডিএনএ তৈরি নিউক্লিয়াসে। ডিএনএ একটা জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য বডি, যেটাকে ব্লু প্রিন্ট বলা হয়। ডিএনএ কন্ডেন্স টু ফর্ম ক্রোমোজোম। ডিএনএ কিন্তু কন্ডেন্সড হয় এবং তারপর ক্রোমোজোম তৈরি হয়। কিভাবে ওই সেল ডিভিশনটা হচ্ছে তার কিছু মানে বেসিক ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। ক্রোমোজোমস আর মেড আপ অফ ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন। পরীক্ষায় ভীষণ দেয়, ক্রোমোজোম কোন প্রোটিন দ্বারা তৈরি? অ্যান্সার হিস্টোন প্রোটিন আর ডিএনএ। ক্রোমোজোম ডিস্টিংক্ট করা যায় বা কাউন্ট করা যায় কোন ডিভিশনে? সেল ডিভিশনের আবার অনেকগুলো ফেজ আছে। তো টোটাল 4টে ফেজে সেল ডিভিশন হয়। সবার ফার্স্টে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ এবং দ্য লাস্ট ওয়ান ইজ টেলোফেজ। তো এই মেটাফেজে যখন থাকে তখন ক্রোমোজোম গুলোকে আলাদা করা যায়, ঠিক আছে? এবং তারপর যে সেগমেন্ট, যেটা অফ ডিএনএ সেগমেন্ট তৈরি হয়, সেটাকে বলা হয় জিন। এবং জিন আর অলসো কল্ড ইউনিট অফ হেরিডিটি অর ইউনিট অফ ইনহেরিটেন্স, ঠিক আছে? ইউনিট অফ হেরিডিটি অর ইউনিট অফ ইনহেরিটেন্স। বলো এই প্রশ্নটা পারবে কি? বলো একটু।
এগুলো প্রশ্ন একটু কঠিন, রেলের স্ট্যান্ডার্ডের থেকে একটু উঁচুতে প্রশ্নগুলো, বাট অসুবিধা নেই। জাস্ট বলছে হিস্টোন প্রোটিনের রিগার্ডিং কোন স্টেটমেন্টটা কারেক্ট, এটা মাথায় রাখতে হবে। হিস্টোন একটা প্রোটিন and that is present in nucleus in association with DNA. In association with DNA কেন বলছে? কারণ নিউক্লিয়াসেরও পার্টিকুলারলি যে নিউক্লিয় জালিকা বা ক্রোমোজোম, সেইখানে কিন্তু এই হিস্টোন প্রোটিনটা প্রেজেন্ট থাকে। আর ডিএনএ এর কথা বলছে এখানে। ডিএনএ এর ফুল ফর্ম ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ এর ফুল ফর্ম রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। ডিএনএ কি কি দিয়ে তৈরি? ডিএনএ যেমন নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডের মধ্যে সুগার আছে, বেস আছে, আর ফসফেট বেস আছে। তো সুগারটাকে আমরা ডি অক্সিরাইবোজ সুগার বলবো, মানে সুগারের মধ্যে যেটা আছে সেটা হলো ডি অক্সিরাইবোজ সুগার প্রেজেন্ট আছে। বেসের মধ্যে টোটাল 4টে নাম আমাদের পড়তে হবে, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন আর গুয়ানিন। ঠিক আছে। পরীক্ষায় এটাও প্রশ্ন আসে কার কার মধ্যে কি কি বন্ডে থাকে। মনে রাখবে অ্যাডেনিন আর থায়ামিন ডাবল বন্ডে থাকে, সাইটোসিন আর গুয়ানিন ট্রিপল বন্ডে থাকে, সি আর জি ট্রিপল বন্ডে, এ আর টি ডাবল বন্ডে। ঠিক আছে। এই বন্ডগুলো কি অ্যাকচুয়ালি? এই বন্ডগুলো জাস্ট হাইড্রোজেন বন্ড। ঠিক আছে। আর আরএন এর ক্ষেত্রে, আরএন এর ক্ষেত্রে জাস্ট থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা মনে রাখবে। দেখো আরএনএ সেম সব নিউক্লিওটাইড, যেমন আরএনএ তো অ্যাকচুয়ালি পলিমার, আমি তোমাদের পলিমার যখন পড়িয়েছিলাম তখন আরএনএ তে বলেছিলাম, তাই না? এক্সাম্পলে। এবং তার যে মনোমার সেটা কি? নিউক্লিওটাইড। আচ্ছা, সেই নিউক্লিওটাইডের কি কি দিয়ে তৈরি? সুগার বেস আর ফসফেট। সুগারের মধ্যে রাইবোজ সুগার, রাইবোজ সুগার কিন্তু অ্যাকচুয়ালি পেন্টোজ সুগার, অর্থাৎ সেখানে কার্বন সংখ্যা কিন্তু 5, এটাও মনে রাখবে। বেসের মধ্যে ডিএনএ তো যেমন 4টে বেস ছিল, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এখানেও তাই আছে। আরএনএ ক্ষেত্রেও বেস 4টেই আছে, কিন্তু এখানে অ্যাডেনিন থায়ামিনের চেঞ্জে কিন্তু ইউরাসিল আছে, সাইটোসিন আর গুয়ানিন আছে। ঠিক আছে। আর ফসফেট, ফসফেট বেসটা তো আছে। এখানে যেগুলো বলেছি সেটাই আছে। এবার দেখো আরএনএ আবার কত রকমের হয়। আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয়েছে, আচ্ছা তোমরা আমাকে বলো তো, করোনা সময় তোমরা জানো করোনা ভাইরাসের ছবি তোমরা দেখেছো, তাই তো? দেখেছো, খুব ভালো কথা। আচ্ছা, করোনা ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটা কি? আরএনএ তো। করোনা ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটা কি? আরএনএ, তাই না? আচ্ছা, তাহলে করোনা ভাইরাস আমাদের শরীরে এসে কি করতে পারবে? আমাদের তো জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ নয়, আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। দেন ওয়াই উই আর বদার্ড অ্যাবাউট করোনা ভাইরাস? কে বলতে পারবে একটু শুনি তো, কার কি মনে হয়? মৃন্ময় কিছু বলবে? বল আবার, কি মনে হয়?
শুনি একটু, কার কি মনে হয়? কি সিনথেসিস রিলেটেড কিছু? না, অনেকটা ঠিক, বাট অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিস নয়। আমি বলছি, ঠিক আছে, বেশ। তুমি যে বলেছো এটাই খুব ভালো ব্যাপার, বাট অনেকটা ঠিক। দেখো, তার আগে একটু আমরা দেখে নিই। আরএনএ তিন রকমের হয়। একটা হলো এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, যার কাজ হলো ট্রান্সক্রিপশনের জন্য টেমপ্লেট প্রোভাইড করা। এগুলো অ্যাকচুয়ালি কি, মানে এগুলো অনেক ডিটেলে তোমাদের একবার আমি বায়োটেকনোলজি পড়িয়েছি, তোমাদের না, মানে ডাব্লিউবিসিএস মেন্স এর ব্যাচে যখন বায়োটেকনোলজি আছে তখন আমরা এত ডিটেলে জিনিসগুলো বলি। এগুলো অতটা দরকার হয় না, কারণ পরীক্ষাতে আসেই না, ডাব্লিউবিসিএস এও আসে না। তো জাস্ট একটা ওপর ওপর মাথায় রাখো যে মেসেঞ্জার আরএনএ ও কি করছে, ও হলো টেমপ্লেট প্রোভাইড করছে ট্রান্সক্রিপশনের জন্য। ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি আমরা বলছি। তারপরে টিআরএনএ হলো ট্রান্সফার আরএনএ, ও অ্যামাইনো অ্যাসিড ব্রিং অ্যামাইনো অ্যাসিড এন্ড রিডস দ্য জেনেটিক কোড, জেনেটিক কোডটাকে রিড করে আর অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। আর আরএনএটা হলো রাইবোজোমাল আরএনএ, যার কাজটা হলো তোমার প্লে স্ট্রাকচারাল অ্যান্ড ক্যাটালিটিক রোল ডিউরিং ট্রান্সলেশনের সময়। অল দ্য থ্রি আরএনএ আর নিডেড টু সিনথেসিস এ প্রোটিন ইন এ সেল। একটা সেলে যখন প্রোটিন সিনথেসিস করার দরকার পড়ে তখন কিন্তু তিনটে আরএনএরই দরকার হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি যেটা প্রশ্নটা আমি করলাম সেই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে নিই। দেখো, তোমরা একটা কথা শুনেছো নিশ্চয়ই, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনের কাজটা কি? ট্রান্সক্রিপশনের কাজ হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া। অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এমআরএনএ তৈরি করা, মেসেঞ্জার আরএনএ তৈরি করা, ঠিক আছে। বাট আপাতত মনে রাখো, ডিএনএ থেকে আরএনএ কনভার্ট হওয়ার যে প্রসেসটা সেটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। রিভার্স ট্রান্সক্রিপশনটা কি? রিভার্স ট্রান্সক্রিপশনটা হলো জাস্ট এটার উল্টো, আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া। আর ট্রান্সলেশনটা কি? ট্রান্সলেশনটা হলো যা জেনেটিক ইনফরমেশন আছে, সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, সেটা থেকে প্রোটিন সিনথেসিস করা, সেটা থেকে প্রোটিন সিনথেসিস করা। বোঝা গেল? তাহলে এই তিনটে যে প্রসেস, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটে প্রসেস আমি বলে দিলাম। এবার ব্যাপারটা হলো, যখন আমার শরীরে কোনো আরএনএ এর কিছু আসছে, এমন একটা ভাইরাস আসছে যার জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ, কিন্তু আমরা বলি না ভাইরাস হলো জড় পদার্থ নয়, ভাইরাস হলো ইন্টারমিডিয়েটারি একটা ফেজ, জীব আর জড়ের একটা মধ্যবর্তী দশা। কেন বলি? কারণ ওই যে ভাইরাস, বলা হয় যে ভাইরাস যখন শরীরের বাইরে থাকে, ভাইরাস যখন এমনি খোলা বাতাসে থাকে তখন সে জড় পদার্থের মতন বিহেভ করে, কিন্তু সে যেই একটা বডিতে চলে আসে, লিভিং বডিতে, তখন সে আবার জীবের মতন আচরণ করে। তাহলে জীবের মতন আচরণ বলতে কি? সে আসলো আরএনএ, মনে করো আমার শরীরে করোনা ভাইরাসের আরএনএ আসলো, আরএনএ কিন্তু স্টিল আমার শরীরে কিচ্ছু করতে পারবে না, কিন্তু ও এবার রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট হবে। এবার আমার শরীর কি চেনে? ডিএনএ চেনে, জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ চেনে। এবার ওই ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেট হওয়া শুরু হবে, এবং তারপরে আমার পুরো শরীরে করোনা ভাইরাসের যে পুরো তার খানদান বংশ সব বৃদ্ধি পাবে।
এবং তারপর আমার শরীরে ভাইরাস চলে আসলো। বোঝা গেল? তো আরএনএ, যতক্ষণ আরএনএ আছে ততক্ষণ আরএনএ, কিন্তু তারপর আমার যে শরীরে চলে এসে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ করে ফেলবে, তখন সে ডিএনএ কিন্তু আমার ডিএনএ কে এফেক্ট করবে। বাকি যা যা আছে আমি এগুলো বললাম, এগুলো তোমরা অলরেডি জানো, পিডিএফ দিয়ে দেবো একবার লাস্ট রিভিশনের জন্য, খুব ভালো। ঠিক আছে, তোমরা এটাও পরীক্ষায় আসে, ডাবল হেলিক্স মডেল ডিএনএ যে স্ট্রাকচার কে করেছিল? ওয়াটসন আর ক্রিক। ঠিক আছে, তার জন্য তারা নোবেল প্রাইজও পেয়েছিল। তারপর দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, দ্যাট ওয়াজ ইনভেন্টেড ইন 1984, মানে ভেরি রিসেন্ট, 1984, মানে আফটার গেটিং ইন্ডিপেন্ডেন্স। তো ভেরি রিসেন্ট, 1984, বাই প্রফেসর স্যার অ্যালেক জেফার্স। নাম মাথায় রেখো। অ্যাপ্লিকেশন কোথায় কোথায়? ফরেন্সিক, প্রুভ প্যাটার্নিটি, আইডেন্টিফাই এ ডেড বডি দ্যাটস টু ওল্ড অর ড্যামেজড। ঠিক আছে, তারপর সেন্ট্রাল ডগমা, পরীক্ষা এটা খুব আসে। আমরা যখন ইলেভেনে পড়তাম তখন ওই সেন্ট্রাল ডগমা থেকে একটা প্রশ্ন এসেছিল, আমার মনে আছে। জাস্ট একটু মনে রেখো, এই থিওরিটা কে দিয়েছিল? ফার্স্ট প্রপোজড ইন 1958 বাই ফ্রান্সিস ক্রিক। ফ্রান্সিস ক্রিক, তিনি এই থিওরিটা ফার্স্ট প্রপোজ করেছিলেন। ঠিক আছে, যেটা আমি এক্ষুনি বললাম, এই যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ হয়, আবার আরএনএ থেকে যদি ডিএনএ হয় তাহলে সেটা রিভার্স ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে যখন প্রোটিন হবে সেটা ট্রান্সলেশন। পরীক্ষায় প্রচুর আসে। এই যে রেপ্লিকেশন, রেপ্লিকেশন বলতে ডিএনএ যখন আবার ডিএনএ হচ্ছে, ডিএনএ আবার যখন ডিএনএ হচ্ছে তখন সেটাকে রেপ্লিকেট করা বলছে, মানে প্রতিলিপি তৈরি করা। ঠিক আছে, বোঝা গেল আশা করি এইটা, যেটুকু বলেছি। নতুন ইনফরমেশন জানতে পেরেছো মনে হয়, বা একটা ওভারঅল কুইক রিভিশন হয়ে গেছে আমাদের। যা পাওয়ার, আমি যেটা বের করলাম সেটা কোথায়? মিস করে গেলাম, দাঁড়াও একটু। হরমোন, হরমোনটা পড়িয়ে নি। আমার মনে হয় হরমোনের মতন ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়োলজিতে আর কিছু নেই। ঠিক আছে, তো সেই কারণে হরমোনটা আমি পড়িয়ে দিই, ব্যাস অনেকটা এগিয়ে থাকবে। আচ্ছা বলো তো, আর্টিফিশিয়ালি ফল পাকাতে কে সাহায্য করে? আর্টিফিশিয়ালি ফ্রুট রাইপেনিং হরমোন কি? মানে হরমোন না যদিও, আর্টিফিশিয়ালি ফ্রুট রাইপেনিং এজেন্টটা কি? বলো। ইথিলিন। এতবার করে বলি তাও ইথিলিন। না, অ্যাসিটিলিন। প্রাকৃতিক ভাবে যদি বলা হয়, ফ্রুট রাইপেনিং হরমোন প্রাকৃতিক ভাবে ইথিলিন। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় আর্টিফিশিয়ালি তখন অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটিলিন।
দেখতে পাচ্ছ পিডিএফ? নেক্সট পিডিএফ দেখতে পাচ্ছ? এগুলো একদম বেসিক, আমি আর এগুলোতে যাচ্ছি না, ডিরেক্ট আমি কথাতে যাচ্ছি। ফার্স্টে যেমন গ্ল্যান্ড নিয়ে একটু বলে দিচ্ছে যে দোজ অর্গান যেগুলো স্পেসিফিক কোনো কেমিক্যালকে সিক্রেট করে এবং যে কেমিক্যাল গুলো ফার্দার কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফাংশনাল কাজ করে। তো সেটাকেই আমরা গ্ল্যান্ড বলি। গ্ল্যান্ড তিন রকমের হয়, এন্ডোক্রিন, এক্সোক্রিন আর মিক্সড গ্ল্যান্ড। মনে রাখবে এন্ডোতে ডি থাকে না, এন্ডোতে ডি থাকে না। ডি থাকে না বলতে ডাক্ট থাকে না। ডাক্ট থাকে না বলতে কি পার্টিকুলার কোনো পাইপ বা কোনো নালী থাকে না। তাহলে সেই কারণে এন্ডোক্রিনকে বলা হয় অনাল গ্রন্থি। অনাল গ্রন্থি বাংলাতে তোমরা যারা বাংলায় পড়ে অভ্যস্ত, আমি জানি যে তোমাদের বাংলা নাম শুনলে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে কারণ আমিও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। তো অনাল গ্রন্থি, এন্ডোক্রিন গ্ল্যান্ড, তার মানে বুঝতে পারছো তার কোনো নালী নেই, অর্থাৎ সে কিন্তু পুরো ডিরেক্ট রক্তেই, সরি রক্তে না, সেটা পুরো ডিরেক্ট মনে করো আহ সবকিছুতেই আর কি মিশিয়ে সেটা সিক্রেট হয়। ঠিক আছে, তার কোনো পার্টিকুলার পাথ নেই, কোনো পার্টিকুলার ওয়ে আউট নেই। আর এক্সোক্রিনের ডাক্ট থাকে, এক্সোক্রিনের ডাক্ট থাকে। তো তার ফলে এর একটা পার্টিকুলার ওয়ে আউট আছে। ধরে নাও একটা জায়গায় সিক্রেট হলো, একটা জায়গায় মানে ও তো প্রডিউসড হলো এবং ডাক্টের মাধ্যমে গিয়ে এমন একটা অন্য জায়গায় পৌঁছে সেখানে গিয়ে ও ফাংশনটা স্টার্ট করবে। তো তার ফলে তার ডাক্ট আছে, দ্যাটস ওয়াই দে আর কল্ড সনাল গ্রন্থি। আর মিক্সড গ্ল্যান্ড অর্থাৎ মিক্সড গ্রন্থি, মিশ্র গ্রন্থি, তার মধ্যে এন্ডোক্রিন, এক্সোক্রিন দুটোরই ক্যারেক্টারিস্টিক্স আছে, তারা দুটোর মতোই বিহেভ করে স্থান ভিত্তিতে। তো সেটাকে আমরা মিক্সড গ্রন্থি বলছি। তো এখানে ওটাই লেখা আছে, তোমরা একটু দেখে নেবে এক্সাম্পল। এখানে অনেক কিছু ডিটেলে আছে, যেমন ল্যাক্রিমাল গ্ল্যান্ড, টিয়ার্স গ্ল্যান্ড বলা হয়। আমাদের যে চোখে আমরা যে কোনো আহ কোনো ইমোশনের এক্সট্রিমে গেলে আমাদের চোখ থেকে জল আসে, সেটা কিসের জন্য? ল্যাক্রিমাল গ্ল্যান্ডের জন্য, এটা মনে রাখবে। তারপর যেমন অয়েল গ্ল্যান্ড, মেইবোমিয়ান গ্ল্যান্ড হলো একটা অয়েল গ্ল্যান্ড অ্যালং দ্য এজ অফ দ্য আইলিড। আইলিডের একদম এজে, প্রান্তে, যেখানে আইল্যাশেস গুলো আছে, সেটা হলো সেখানে একটা অয়েল গ্ল্যান্ড আছে, মেইবোমিয়ান গ্ল্যান্ড, যেখানে আইল্যাশেস গুলো রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ওটা কি করে বলতো, ওটা না ব্লক করে। মানে অয়েল থাকলে কি হয়, অয়েল থাকলে কোনো কিছুকে যেমন ব্লক করে দেয়, সেরকম ভাবে ফার্দার কোনো কাজ করতে পারে না। আম, তোমার কোনো, মনে করো কোনো পলিউডস বা ডাস্ট সেটা ভেতরে এন্টার করতে পারে না। ঠিক আছে, তো সেইটা হলো চোখের ক্ষেত্রেও সেটা করে। তারপর আমাদের শরীরে স্কিনের ক্ষেত্রে সেবাসিয়াস গ্ল্যান্ড, যেটা স্মল অয়েল প্রডিউসিং গ্ল্যান্ড, আমাদের যে শ্বেত গ্রন্থি বা ঘর্ম গ্রন্থি, সেটাও অয়েল প্রডিউসিং গ্ল্যান্ড, আমাদের স্কিনে, ম্যামালস এর স্কিনে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তারপর ম্যামারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড হলো মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। একটু আগে যে সোয়েট গ্ল্যান্ড বা সেবাসিয়াস গ্ল্যান্ড করলাম, সেটারই একটা মডিফাইড ভার্সন, যেটা কিন্তু মিল্ক সিক্রেট করে, মিল্ক সিক্রেশনে সাহায্য করে ম্যামারি গ্ল্যান্ড। ঠিক আছে, পরীক্ষায় এটা ভীষণ আসে, দেখো এই যে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, এটা রেলেও এসেছে, সিজিএল এও এসেছে, ডাব্লিউবিসিএস ও এসেছে, ইউপিএসসি তেও এসেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য স্পেশাল টাইপ অফ মিল্ক প্রডিউসড বাই এ ল্যাকটেটিং মাদার? যখন মা হয় এবং তার ল্যাকটেটিং একটা মাদার, এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইমিউন রেসপন্স অফ নিউ বর্ন বেবি ইন হিউম্যান। বলা হয় যে নিউবর্ন যে বেবি, তাকে কিন্তু ব্রেস্ট মিল্ক দিতে, কেন ব্রেস্ট মিল্ক দেওয়ার দরকার পড়ে,
তার আগে তার ফার্স্ট যে ল্যাকটেটিং মাদারের যে ফার্স্ট স্পেশাল টাইপ অফ মিল্ক প্রডিউস হয় সেটার একটা পার্টিকুলার নাম আছে। এখানে তোমাকে সেই নামটা জিজ্ঞেস করেছে, সেটা হলো কলোস্ট্রাম। সেটা হলো কলোস্ট্রাম, ঠিক আছে? আর কেন এতটা এসেনশিয়াল তার জন্য, কেন এতটা এসেনশিয়াল তার জন্য বলতে পারবে যে একমাত্র কি আছে সেখানে? একমাত্র একটা জিনিস আছে যেটা শুধুমাত্র মায়ের দুধেই উপস্থিত থাকে, সেই কারণে একটা বাচ্চাকে কিন্তু মায়ের দুধ দিতেই বলে। কোলেস্টেরল? না না না, কোলেস্টেরল, কলোস্ট্রাম। এটা এটা কলোস্ট্রাম। হ্যাঁ, এটা তো কলোস্ট্রাম, এটা হলো মানে ওটার নামটা কলোস্ট্রাম। অ্যাকচুয়ালি ওই কলোস্ট্রাম অর্থাৎ মায়ের দুধে থাকেটা কি? দেখো, মনে রাখবে অ্যান্টিবডি কত রকমের হয় বলতো? 5 রকমের। টোটাল মেন 5 রকমের অ্যান্টিবডি হয়। মনে রেখো, গেম ডি বা ডি গেম, গেম ডি, আইজিডি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি, ঠিক আছে? তো একমাত্র এই যে ডি অ্যান্টিবডি এই মায়ের দুধ ছাড়া আর কোনো পৃথিবীর কোনো খাবারে পাওয়া যায় না। সেই কারণে এই আইজিজি এর জন্য কলোস্ট্রাম ইজ ম্যান্ডেটরি। ঠিক আছে, এটাও পরীক্ষার প্রশ্ন এসেছে বহুবার। এবার আমরা চলে যাচ্ছি হাইপোথ্যালামাস। কোথায়? লোকেশন কোথায় দেখো? প্রেজেন্ট, সরি, প্রেজেন্ট কোথায় দেখো? ব্রেনে। ইট কন্ট্রোলস দ্য ফাংশন অফ পিটুইটারি গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস আবার পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশনকে কন্ট্রোল করে। এবং আমরা পরবর্তীতে দেখব পিটুইটারি গ্ল্যান্ড আমাদের শরীরের কত কত ফাংশনকে কন্ট্রোল করে। সেই কারণে পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় প্রভু গ্রন্থি, তাই না? প্রভু গ্রন্থি বলা হয়। আবার প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? হাইপোথ্যালামাস। কারণ পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। বোঝা গেল? আচ্ছা, এবার হাইপোথ্যালামাস কি কি সিক্রেট করে? যেমন ডোপামিন। ডোপামিন তোমরা জানো হ্যাপি হরমোন। ডোপামিন আমাদের যা করতে ভালো লাগে আমরা সেটাই করে যাই। আমাদের মোবাইল ঘাঁটতে খুব ভালো লাগে, আমরা মোবাইল ঘাঁটছি। তো কেন করছি? কারণ ডোপামিন হরমোন সিক্রেট হচ্ছে। সেরাটোনিন, নরিকনিন, এগুলো সব আহ নামগুলো একটু মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি দেখাচ্ছি। যে এই যে ইট কন্ট্রোলস হাঙ্গার, থার্স্ট এন্ড বডি টেম্পারেচার, এগুলোকে কন্ট্রোল করে। ইট ইজ দ্য সেন্টার অফ লাভ, হেট, অ্যাঙ্গার এন্ড ইমোশনাল রিয়াকশন, এগুলোকেও কিন্তু আমাদের হাইপোথ্যালামাসই কন্ট্রোল করে। তাহলে এবার হাইপোথ্যালামাসের মধ্যে আমাদের যে বললাম, হাইপোথ্যালামাস কন্ট্রোল করে পিটুইটারি গ্ল্যান্ডকে। তো সেই পিটুইটারি গ্ল্যান্ড, আমি যখন এর আগে তোমাদের যে হরমোনের পিডিএফটা দিয়েছিলাম ওখানে পুরো বডির একটা স্ট্রাকচারে কোথায় হাইপোথ্যালামাস কোথায় পিটুইটারি, ইচ এন্ড এভরিথিং ওয়াজ পয়েন্টেড দেয়ার। ঠিক আছে, তো সেইটা কিন্তু আহ মানে আমার মনে হয় যে সেটার থেকে ভালো কিন্তু এই পিডিএফটা নয়। ওটা কিন্তু খুব বেশি ভালো ছিল পিডিএফটা। যদি ওইগুলো না ফলো আপ করে থাকো তো প্লিজ ওগুলো একবার দেখে নেবে। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড আমরা এবার দেখে নিই যে ব্রেনেই লোকেশন করছে। একদম ছোট্ট সাইজের একটা, পরীক্ষায় এটাও অনেক সময় দেয় যে সব থেকে ছোট যে গ্ল্যান্ড সেটার নাম কি। তখন কিন্তু আবার পিটুইটারি হবে এমন না, সব থেকে ছোট গ্ল্যান্ড আবার পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, আমি ওগুলোতে পরে আসবো। এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, দেখুনি বললাম প্রভু গ্রন্থি বলা হয়। আবার মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড বলা হয় তোমার হাইপোথ্যালামাসকে, যেহেতু হাইপোথ্যালামাস আবার পিটুইটারিকে কন্ট্রোল করে। তাহলে এবার পিটুইটারির মধ্যে কি কি হরমোন আছে এবং সেই হরমোন গুলো কি কি ফাংশন করে আমরা সেগুলো দেখবো। সবার ফার্স্টে দেখো এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন বা জিএইচ, গ্রোথ হরমোন। ঠিক আছে, কাজ হলো গ্রোথ অফ দ্য বডি। গ্রোথ হরমোন বুঝতেই পারছো, গ্রোথ কে কন্ট্রোল করে। এবং এই গ্রোথ কে কন্ট্রোল করার জন্য তার ডিসঅর্ডার, তার কম বেশি, তার একটা এক্সেপশনাল কেস তো থাকবে, সেটা আমাদের একটু দেখতে হবে ডিসঅর্ডার গুলো। তো যদি সোমাটোট্রপিন হরমোন খুব বেশি পরিমাণে ক্ষরিত হয় সেক্ষেত্রে জাইগান্টিজম নামক রোগ হয়, অর্থাৎ গ্রোথ সেখানে এক্সেসিভলি হাই হয়ে যায়। ঠিক আছে, আর যদি তোমার অনেক কম হয় তাহলে সেক্ষেত্রে ডোয়ার্ফিজম, হাইপোসিক্রেশন মানে খুব বেশি যদি কম সিক্রেশন হয় জিএইচ, সেক্ষেত্রে ডোয়ার্ফিজম রোগ হয়।
এবার অক্সিটোসিন, ভেরি ইম্পর্টেন্ট অক্সিটোসিন। তোমরা জানো জার্সি গরুর দুধ, আমরা শুনেছি কথাটা, তাই না? জার্সি গরু ওর তোমার অনেক জায়গায় কিন্তু জার্সি গরুকে ইনজেকশন দেওয়া হয় অ্যাকচুয়ালি। কেন কি ইনজেকশন দেওয়া হয়? যে মিল্ক ইনজেকশন দেওয়া হয় যাতে তারা মিল্ক বেশি পরিমাণে প্রডিউস করতে পারে। সেই মিল্ক ইনজেকশনটা কি অ্যাকচুয়ালি আর কিন্তু কিছু না, অক্সিটোসিন হরমোনকে ইজেক্ট করা হয়। তো অক্সিটোসিন হরমোনের আরেক নাম হলো এই মিল্ক হরমোন বা মিল্ক ইনজেকশন হরমোন, বা এটার আরেকটা নাম আছে বার্থ হরমোন। কারণ লেবার পেন বা অ্যাকচুয়ালি লেবারের সময় কন্ট্রাক্ট করার জন্য বা এক্সপ্যান্ড করার জন্য পুরো মাসলটাকে, ইউটেরাসের মাসলকে এক্সপ্যান্ড করা, কন্ট্রাক্ট করা, এই পুরো কাজটা কিন্তু অক্সিটোসিন হরমোন করে। সেই কারণে এর অ্যানাদার নেম ইজ বার্থ হরমোন। ঠিক আছে, এর আরেকটা নাম আছে লাভ হরমোন বা পিটোকিন, পিটোকিন। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে সব কথা, প্রত্যেকটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট কাজ। এবং এখানে কিন্তু এটাও দেয় যে গরুকে মানে ইউপিএসসি তে একবার প্রশ্নটা দিয়েছিল যে আমরা মিল্কের জন্য ডোমেস্টিক অ্যানিমালে কোন মানে কি আর কি ইনজেক্ট করে থাকি, তো অক্সিটোসিন হরমোন, এটা মনে রাখতে হবে। আদারওয়াইজ যেটা বার্থ হরমোন, লাভ হরমোন, যা যা বলে সব নাম মনে রেখো। তারপর এলটিএইচ, ল্যাক্টোট্রপিক হরমোন, এর কাজ হলো মিল্ক প্রোডাকশন করা। এরও কাজ কিন্তু মিল্ক প্রোডাকশন করা, ল্যাক্টোজেনিক হরমোন। তারপর যেমন দেখো বলছে যে which hormone leads to the expulsion of milk from the breast when baby sucks it? অ্যান্সার হলো অক্সিটোসিন। তারপর দেখো when a mother kisses or hugs her baby which hormone is released? ওই যে বললাম লাভ হরমোন। তাহলে যখনই ভালোবাসার কোনো গল্প হচ্ছে মানে মাদার বেবির মধ্যে, অ্যান্সার কিন্তু অক্সিটোসিন। এগুলো কিন্তু সব পরীক্ষার আসা প্রশ্ন, এগুলো কিন্তু বানানো বানানো প্রশ্ন নয়। ঠিক আছে, অন্যান্য স্টেটের পিএসসি বলো বা রেলের কোশ্চেন বলো, রেলের কোশ্চেন আমি রাখিনি কারণ রেলের কোশ্চেন অনেকটা রিলেটিভলি ইজি হয় পিএসসির এক্সামের থেকে, তো এগুলো পিএসসির এক্সাম। তারপর মনে করো এই যে the hormone injected to cows for excessive milk production, এক্সেসিভ মিল্ক প্রোডাকশনের জন্য কাউসকে যেটা ইনজেক্ট করা হয় অক্সিটোসিন। বারবার বললাম কোশ্চেনটা, এইরকম প্রশ্নগুলো আছে। তাছাড়া আর একটা আমি একটু বলে দিই, তোমরাই আজকে বলবে, আজকে আমি আর বলবো না। এই এই যে টপিকটা যে আমি কতবার বলেছি তার ঠিক নেই। আমাকে একটু বলো যে আহ সবার আগে ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়? ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়? কোন হরমোনের জন্য হয়? বল, কে বলবে খুব ঝট করে? আই এক্সপেক্ট ইট ফ্রম বলাকা। ও খুব ডিলিজেন্ট, প্রত্যেকটা ক্লাসে প্রেজেন্ট থাকে, আমার মনে হয় বলাকা বলতে পারবে। বলো বলো, ঝট ঝট বলো। আচ্ছা, আজিজুল বলবে, বলো। ডায়াবেটিস ইনসিপিডাস ইনসুলিন হরমোন। আমি এবার এক্ষুনি এখান থেকে ঝাঁপ মারবো মনে হচ্ছে। বলাকা। কালকে একজন কে ফোন করেছিল, সরি কে মেসেজ করেছিল আহ তোমাদেরই ক্লাসে? এডিএইচ? এডিএইচ টা কি একটু বলো, এডিএইচ কি, কোথায় হচ্ছে, রোগটা কি হচ্ছে, ডায়াবেটিস ইনসিপিটাস রোগটার নামটা কি, এগুলো একটু বলো আমাকে।
কেউ না বললে ইদ্রিস বলবে, কারণ ইদ্রিস হলো ফ্রম দ্য ভেরি বিগিনিং, ও হলো সব ক্লাসে আছে, ইদ্রিস বলতে পারবে। বলো ইদ্রিস। ক্লাসে এতজন আছে, 20 জনের উপরে, তাও কেউ প্রশ্ন করলেই সবাই চুপ। ঠিক আছে। বলাকা, তুমি এডিএইচ তো বললে, খুব ভালো বলেছো। আমাকে একটু বলো যে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা কি অ্যাকচুয়ালি? বলো, হবে কি, বলা যাবে কি না, নাকি বলা যাবে না, বলো। তাহলে আমি, বলো, আমি তাহলে আমি বুঝিয়ে দেবো। খুব ঝট করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সবার আগে আমরা এক্সক্রিটারি সিস্টেমের একটু স্ট্রাকচারটা দেখে নিই। সবার ফার্স্টে কি থাকে? সবার ফার্স্টে এটা হলো আমাদের, হ্যাঁ, বড় হয়ে গেলে ছবিটা। সবার ফার্স্টে এটা আমাদের হলো গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসকে কভার করে থাকে বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে, বাউম্যানস ক্যাপসুল। তারপর এখান দিয়ে আমাদের সমস্ত জিনিসপত্র যায়, কি যায় আমি বলছি তারপরে। তারপর তারপর এখানে থাকে ইউ এর মতন, ইউ এর মতন একটা থাকে। তারপর এদিক দিয়ে এদিকে যায়, তারপর এদিকে যায়। প্রত্যেকটার নামগুলো, আমাদের ছবিটা অত্যন্ত বাজে হলো, নিচে একদম জায়গা নেই, সেই কারণে। এটার নাম আমি কি বললাম? এটাকে বলা হচ্ছে বা তোমার গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। এই কভারটাকে বলছে বাউম্যানস ক্যাপসুল। এখানে মনে রাখবে একটা নালী আছে, আবার এখানে একটা নালী আছে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টিওল, এটাকে বলা হয় ইফারেন্ট আর্টিওল, ঠিক আছে। কি হয় যে অ্যাফারেন্ট আর্টিওলটা একটু মোটা হয়, অ্যাফারেন্ট আর্টিওলটা একটু মোটা হয়, ইফারেন্ট আর্টিওলটা একটু সরু হয়। এক্সক্রিটরি সিস্টেম, আমাদের এটা কিডনি, কিডনির মধ্যে আমি যে পুরো মনে করো দুটো কিডনি, তারপর ইউরেথ্রাস, তারপর সব মানে এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে আমি যখন ওই একটা কিডনিকে খুলছি, কর্টেক্স আর মেডুলা পার্টটাকে যখন খুলছি পুরো ট্রায়াঙ্গুলার শেপটা, তখন আমি এই এক একটা কিন্তু স্ট্রাকচারকে দেখছি, এবং সেই স্ট্রাকচারটাকে খুলে আমি এখানে এঁকেছি, ঠিক আছে। বেশ, এবার অ্যাফারেন্ট আর্টিওল একটু মোটা হয়, কারণ এর কাজই হলো পুরো আমাদের শরীরের রক্তকে ফিল্টার করা, তাই না? এক্সক্রিটারি সিস্টেম, কিডনির কাজই হলো আমাদের শরীরের ফিল্ট্রেশনের কাজ করা। তাহলে অ্যাফারেন্ট মোটা হয়, আমাদের শরীরের সবকিছুই এটার মধ্যে দিয়ে চলে আসে। কিন্তু তারপর যেটা মানে যেটা চলে যাবে, যেটা যেতে পারবে না, সেটা ইফারেন্ট আর্টিওল। অর্থাৎ মানে মানে আহ মানে যেটা আমাদের শরীরের জন্য দরকার, সেটা ইফারেন্ট আর্টিওল দিয়ে বেরিয়ে যাবে, আবার আমাদের শরীরে পৌঁছে যাবে। তাহলে বাকি যেটা যাবে তারপর, সেটা এই যে বাউম্যানস ক্যাপসুল, এইটা ফিল্টারের মধ্যে দিয়ে যাবে।
এবং তারপর এই নালীটাকে ক্রস করবে। এই নালীটার নাম হলো পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিয়াল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিয়াল। আফটার দ্যাট এই যে ইউ শেপের যেটা আছে সেটাকে আমরা বলবো হেনলি লুপ। পরীক্ষায় এটাও দিয়েছে এক্সক্রিটরি সিস্টেমে ইউ শেপের যে লুপটা সেটার নাম কি, হেনলি লুপ। এই হেনলি লুপের পর যেটা থাকলো সেটা হলো ডিসিটি, ডিস্ট্যান্ট কনভলিউটেড টিউবুল, ডিস্ট্যান্ট কনভলিউটেড টিউবুল। আর এই ডিসিটিতেই থাকে একটা হরমোন এখানে সিক্রেট হয়, সেটা হলো এডিএইচ, অ্যান্টি ডাইউরিয়েটিক হরমোন বা ভেসোপ্রেসিন, বা ভেসোপ্রেসিন। এর কাজই হলো শরীরে অ্যাবজর্পশনের কাজ করা। প্রত্যেকটা জুড়েই পিসিটিতেও কিন্তু আমাদের শরীরে গ্লুকোজ থেকে শুরু করে, জল থেকে শুরু করে, সল্ট থেকে শুরু করে অ্যাবজর্পশন হচ্ছে। আমাদের শরীরে যা যা কিছু গেল, ওই অ্যাপারেন্ট দিয়ে যা যা কিছু ছেকে গেল, ফিল্টার হলো, সবটাই তো শরীর থেকে বেরিয়ে যাবে না, কিছু কিছু আবার শরীরে রিঅ্যাবজর্পশন ঘটবে। তারপর হেনলির লুপেও একই কাজ, এবং বিসিটিতেও ফর দ্য লাস্ট টাইম অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন এই কাজটা করছে, সেটা হলো রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার, সল্ট, গ্লুকোজ, দিস থিংস। এবং তারপরে যেটা আর অ্যাবজর্পশন হবে না, যেটা এক্সেস সাবস্টেন্স, সেটা কিন্তু এই লম্বা যেটা সিটি, কালেক্টিং টিউবেল, এটাতে চলে যাবে, এবং এই কালেক্টিং টিউবেলের মাধ্যমে তারপর ইউরেথ্রা দিয়ে তোমার আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই এডিএইচ যদি কম হয়, কোনো কারণে এডিএইচ বা ভেসোপ্রেসিনের ক্ষরণ যদি কম হয়, তখন কি হবে, আমাদের শরীরে ওই অ্যাবজর্পশনটা ঠিক করে হবে না। তার ফলে কি হবে, জল যখন অ্যাবজর্পশন ঠিক করে হবে না, তখন আমাদের শরীর থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে, যেটাকে আমরা বহুমূত্র এই রোগটা বলে থাকি। আর এইটারই যে টার্মটা, সাইন্টিফিক্যাল টার্মটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস। বোঝা গেল? তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচ বা ভেসোপ্রেসিন হরমোনের জন্য হয়। আজিজুল, ইনসুলিন বলেছিলে, বোঝা গেল? আজিজুল কি আছো? হ্যাঁ আছো, ওকে। আর যেটা তোমরা আর একটা যেটা বলেছো, আমি এখানে একটুখানি লিখে নিই, যে ইনসুলিন হরমোন কিসের কাজ করে, বারবার বলেছি এর আগেও। আজকে মনে করো ব্রেকফাস্টে আমি প্রচুর হেভি খেয়ে বসে আছি, প্রচন্ড হেভি খেয়ে ফেলেছি। খাবারের কাজই হলো, সে কিন্তু সবার প্রথমে কি করে বলতো, সে কিন্তু খাবারটাকে একদম সিম্পলেস্ট ফর্মে ভেঙে নেয়। সিম্পলেস্ট ফর্ম মানে কি, গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজে ভেঙে নেয়। আর গ্লুকোজ থেকে তৈরি হয় এটিপি। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তোমাদেরকে যখন সেল অর্গানেলস পড়ালাম, একটা জিনিস বলতে ভুলে গেলাম, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড সেল হাউস অফ, সরি, পাওয়ার হাউস অফ দ্য সেল, তাই না? এবং পাওয়ার হাউস অফ দ্য সেল কেন বলা হয়, কারণ এটিপি, এটিপি তৈরি হয় ওই মাইটোকন্ড্রিয়াতে। এটিপি যে শক্তি তৈরি হয় ওই মাইটোকন্ড্রিয়াতে, এটিপি আমাদের শরীরে শক্তি দেয়। তাহলে গ্লুকোজ থেকেই কিন্তু এটিপিটা তৈরি হয়। এবার আমি তো অনেক বেশি খাবার খেয়ে ফেলেছি, আমার তো অনেক শরীরে অনেক গ্লুকোজ হয়ে গেল, তাহলে কি এরকম হলো যে আমার প্রচন্ড শক্তি হয়ে যাবে? তখনই হবে না তো। আমার যেটুকু দরকার আমি সেটুকুই শক্তি নেব, আর বাকি যে গ্লুকোজটা, সেই গ্লুকোজ কি হবে, বাকি যে এক্সেস গ্লুকোজটা, ও কিন্তু গ্লাইকোজেনে কনভার্ট হয়ে আমার শরীরে থেকে যাবে। এবার যখন দুপুরবেলা আসলো, দুপুরবেলা লাঞ্চ টাইম আসলো, আমি ভাবলাম যে না, আমি না, যেহেতু সকালে অনেক খাবার খেয়েছি, আমি আজকে লাঞ্চটা স্কিপ করব। তখন লাঞ্চটা আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে, কিন্তু লাঞ্চ স্কিপ করছি, আমি পড়াচ্ছি, আমি নিজে পড়ছি, আমি কাজ করছি, আমার তো শরীরে শক্তি তো লাগবে। তখন আমার শরীর যখন মনে করবে যে ইট নিডস মোর এনার্জি অর নিডস মোর এটিপি, তখন ও কি করবে, ওই যে গ্লাইকোজেন রূপে গ্লুকোজটা সঞ্চয় করে রেখেছিল, সেই গ্লাইকোজেনটাকে আবার গ্লুকোজে কনভার্ট করবে, এবং সেই গ্লুকোজটা ফার্দার এটিপি তৈরি করবে, এবং সেই গ্লুকোজটা ফার্দার আমাকে ওই এটিপি তৈরি করে, সেই এটিপি আমাকে শক্তি দেবে। তাহলে এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার যে প্রসেসটা, দ্যাট ইজ ডান বাই ইনসুলিন হরমোন, যে প্রসেসটাকে বলা হয় গ্লুকোজেনোসিস, গ্লুকোজেনোসিস। ঠিক আছে, সরি ভুল বললাম, গ্লাইকোজেনোসিস, গ্লাইকোজেনোসিস। আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হয় গ্লুকোজেনোসিস, এবং দিস ইজ ডান বাই গ্লুকাগন নামক একটা হরমোন, গ্লুকাগন নামক একটা হরমোন।
হ্যালো। হ্যালো। ঠিক আছে, কি যেন বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, এবার যদি আমাদের শরীরে এই যে ইনসুলিন হরমোনটা ক্ষরিত হয় প্যানক্রিয়াসের তোমার অগ্নাশয়ের বিটা ল্যাঙ্গারহান্স সেল থেকে, ঠিক আছে। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি তখন প্যানক্রিয়াস এবং তার প্রত্যেকটা পার্ট, ইলিয়াম, ডিওডিয়াম, জেজুনাম, প্রত্যেকটা পার্ট কোথা থেকে কোনটা ক্ষরিত হচ্ছে সেগুলো আমরা দেখেছিলাম। তো সেখান থেকে ইনসুলিন ক্ষরণ হচ্ছে, এবং যদি কোনো কারণে সেই ইনসুলিন হরমোনের পরিমাণ কম ক্ষরিত হয় তাহলে কি হবে? তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট হবে না, এবং যখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হবে না তখন আমাদের শরীরে গ্লুকোজই কিন্তু রক্তে ভেসে বেড়াবে। তার মানে গ্লুকোজ মানে কি? অ্যাকচুয়ালি সুগারই রক্তে ভেসে বেড়াবে। তখন যেটা হয় সেটাকে সুগার আমাদের এমনি সাধারণ ভাষায় বা মেডিকেল টার্মে আমরা বলি সেটাকে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, বোঝা গেল? সেই কারণে সুগারের পেশেন্টকে বলা হয় ছোট ছোট মিল খেতে, তারা যেন একবারে অনেকটা না খেয়ে নেয়। কারণ সে যদি বেশি খেয়ে নেয় তখন কিন্তু তার গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হবে না। বোঝা গেল? আশা করি এইটুকু ক্লিয়ার। আমি আজকে অনেকটাই করতে পেরেছি, কিছু এমসিকিউ দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আমার মাত্র 2টো পিডিএফ পড়ানো হলো, আমি তোমাদের 5টা পিডিএফ কালকের মতন শেয়ার করে দেবো। ভীষণই হেল্পফুল, প্রত্যেকটা পিডিএফই একবার করে রিভিশন অবশ্যই করে নেবে। ওকে, নো ডাউট টিল নাও, আই হোপ। যদি কোনো সমস্যা হয়, আচ্ছা দাঁড়াও,